ক্লাস 9-এর আরও একটা ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। আমাদের ক্লাস 9-এর বোধহয় 4-5টা ক্লাস হয়েছিল, 5 দিন মনে হয় হয়েছিল। তো সেখানে আমরা করছিলাম সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। সেখানে 1.3 আমরা 8 পর্যন্ত করে নিয়েছিলাম। এখন 8-এর পরে 9, 10, 11, 12 আর এদিকে যে 14, 15, 13, 14, 15 আছে। আমার মনে হয় যা যা আমরা করেছি এতদিন পর্যন্ত রিয়েল নাম্বারের চ্যাপ্টারটাতে, মোটামুটি যা শেখার ছিল সেগুলো আমরা শিখে নিয়েছি। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো বাড়িতে একটু চেষ্টা করো নিজেরা, ওই একই পদ্ধতিতে, শুধু একটু প্র্যাকটিসের জন্য আছে। আর এমসিকিউ যেগুলো আছে সেগুলো তো তোমাদের পুরো পুরো চ্যাপ্টারটা যা পড়ানো হয়েছে তার উপরেই আছে, সেই জন্য ওগুলোর উত্তর নিজেরা খোঁজো। যদি কোনো জায়গায় মনে হয় অসুবিধে হচ্ছে তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠাবে, আমি তাহলে সেই মতো সেইগুলো শুধু করিয়ে দেব। আজকে আমরা নতুন এক্সারসাইজ একটা শুরু করছি, সেটা হচ্ছে সূচকের নিয়ম। নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে সূচকের নিয়মাবলী, যেটা হচ্ছে লজ অফ ইন্ডিসেস, সূচকের নিয়মাবলী। তো এটা সম্পর্কে আমরা একটু আগে ইন্ট্রোডাকশনটা আগে হয়ে যাক আমাদের, মানে কি কি আমাদের জানতে হবে এই অঙ্কগুলো করার জন্য। এখন যদি বলি, ধরো এরকম আছে, তোমরা 3 জন বন্ধু আছো, 3 জন বন্ধুর প্রত্যেকে 5 টাকা করে দিলে। তাহলে প্রথম জন বন্ধু দিল 5 টাকা, দ্বিতীয় জন বন্ধু দিল 5 টাকা, তৃতীয় জন বন্ধু দিল 5 টাকা। মোট কত টাকা হলো? 15 টাকা। 5 টাকা করে কজন দিলে? 3 জন দিলে, সেজন্য আমরা 5টাকে 3 বার লিখলাম। তাহলে এই 5 + 5 + 5 3 বার লিখলে যা হয়, তাহলে 5 × 3 লিখলেও তাই হয়। এটা মানে কত? 15। এইটা সমান বলতে পারি 5টা 3 বার আছে। 5 + 5 + 5 কথাটার মানে কি? 5টা 3 বার আছে। তাহলে 5টা যদি 3 বার থাকে তাহলে 5 × 3, তাহলে = 15 হয়। এটা 5টা 3 বার থাকলে 5 আর 5 10 আর 5 15 হয়। এটাকে আমরা 5 × 3 লিখলাম, তাহলেও 15 হয়। এখন যদি 5টা 10 বার থাকে তাহলে 5 + 5 + 5 এরকম লিখতে লিখতে যদি 10 জন তোমরা বন্ধু মিলে দাও, তাহলে এইটা প্লাস বলে বললাম আমরা 10 বার আছে। 10 জন দিলে 10 বার 5টা যোগ হবে, তার মানে 10, 5 × 10। তাহলে এইটা সমান বলতে পারি আমরা 5 × 10। এখন এরকম করতে করতে যদি এই 5টাকে আমরা x বার বা n বার রাখি, তাহলে তখন কি হবে? 5 + 5 প্লাস এরকম করতে করতে প্লাস x বার, মানে x বার 5টা যোগ হয়েছে। তার মানে x জন বন্ধু 5 টাকা করে দিয়েছে। তাহলে একজন যদি 5 টাকা দেয়, x জন দেবে 5 × x এত টাকা। এখন এই 5 × x যখন বললাম, এইটা = আমরা লিখতে পারি 5x। বীজগণিতে তোমরা এই 5x এরকম 2x, 3x, 4x, 5x এরকম তোমরা শিখেছো, তোমরা জানো। এই জায়গাটাতে xটা হচ্ছে নির্দিষ্ট কোনো মান নেই, এই xটা হচ্ছে এখানে কোনো একটা বাস্তব সংখ্যা। আর এই x-এর এই 5টা x-এর সঙ্গে গুণ আছে, এই 5টাকে বলা হয় x-এর সহগ। এখন এই রকম করে যদি আমরা বলি যে xটা n বার আছে, তাহলে তখন কি হবে? xটা যদি n বার থাকে, আচ্ছা xটা নয়, আমি বলছি 5টা x বার আছে, মানে 5 × x = 5x হলো। এখন যদি দুটো সংখ্যাকে তুমি গুণ করো, ধরো এরকম আছে একটা 5, তো আমি দুটো 5ই বললাম, 5 × 5, এটা সমান আমরা কি লিখতে পারি? 25। 25 মানে 5-এর স্কোয়ার, মানে 5-এর বর্গ। 5 সংখ্যাটাকে আমরা গুণ করছি, কটা 5কে? দুটো 5কে। যখন দুটো 5কে গুণ করছি তখন আমরা একটা 5 লিখে তার মাথায় 2 লিখছি। এই যে এইভাবে লেখা হয়,
যেরকম তোমরা জানো এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হয়, এক্সের স্কোয়ার। এটা লিখে ফেলি আমরা। এখন এই যে 5-এর স্কোয়ার এরকম করে লিখি, এক্সের স্কোয়ার এরকম লিখি, এই ওপরে যেটা থাকে এইটাকেই বলা হয় সূচক বা ঘাত বা পাওয়ারও বলা হয়। আর এই যে এটাকে বলা হয় বেস বা নিধান। কি বলা হলো না, 5 এই সংখ্যাটাকে যদি আমরা দুবার গুণ করি তাহলে লিখব 5 × 5। 5টা যেহেতু দুবার লিখছি 5-এর মাথায় 2 বসাই আমরা। এক্সকে এক্সের সঙ্গে গুণ করলে তোমরা x × x যখন থাকে তোমরা নিজেরাই করে দাও এক্সের স্কোয়ার। এই মাথায় যেটা থাকছে এটাকে বলা হয় ইন্ডেক্স বা সূচক, আর এইখানে যেটা আছে মানে যার ঘাত হচ্ছে সেটাকে বলা হয় বেস বা নিধান। এখন এই যে মাথায় 2, এই 2টা এলো কি করে, কেন এই 2টা এলো, তার একটা যুক্তি তো আছে। কিভাবে এলো, যদি আমরা এরকম করি, যখন গুণ করছি, যখন এই নিধান বা বেসটা একই থাকে তখন এর যে ঘাতগুলো হয় সেই ঘাতগুলোকে যোগ করতে হয়। এখন এক্স মানে কি, এক্স মানে x⁻1, এখানেও এক্স মানে x⁻1। তাহলে যখন গুণ করছি তখন আমরা বেসটা যা ছিল একটাই, যেহেতু বেসটা একই আছে, এক্স আছে, তাহলে এই বেসটাকে আমরা বসাবো আর মাথায় এই যে পাওয়ারগুলো থাকে বা সূচকগুলো থাকে সেগুলোকে যোগ করে লিখতে হয় আমাদেরকে। সেই জন্য x × x এটা ইকুয়াল টু এক্সের স্কোয়ার বলতে পারি। 5 × 5, 5টা কবার আছে, একবার আছে, এখানে 5ও একবার আছে, তাহলে 5-এর মাথায় 1, এই 5-এর মাথায় 1 দিয়ে এই বেসটা যেহেতু এক, দুটোই 5, দুটো 5কে যখন গুণ করছি আমরা বেসটা 5ই লিখব এবং মাথায় এদের পাওয়ার যেহেতু 1 আছে বা সূচক যেহেতু 1 সেই জন্য এই 1 দুটোকে যোগ করে আমাদেরকে বসাতে হয়। যেরকম আমরা যদি বলি 5টাকে আমরা 5 বার গুণ করছি, 5 × 5 × 5 × 5 × 5, 1 2 3 4 5, এইটা সমান আমরা লিখব, বেসটা দেখো সবের ক্ষেত্রে 1, এদের পাওয়ার সবার 1 করে আছে, তাহলে 1 2 3 4 5, সেই জন্য 5-এর মাথায় 5 বসলো। এখন যদি এইগুলোর মধ্যে কোনোটা ধরো 5³ বলা ছিল তাহলে তখন কি হতো, 1 2 3 আর 2 5 6 7, তখন হয়ে যেত x⁻7। কেন কি, এদের সবার বেসটা একই আছে, বেস যদি 1 থাকে তাহলে সূচকগুলোকে যোগ করে নিতে হয় গুণের ক্ষেত্রে। আর এই একই জিনিস যখন আমরা ভাগের ক্ষেত্রে করব, যেরকম আমরা যদি 5কে 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা ধরো 5 বললাম না, আমরা বললাম 5-এর স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করছি, তাহলে সমান আমরা কি লিখি, এমনিতে 5-এর স্কোয়ার বাই 5 যদি হয় তাহলে আমরা এরকম করি 5 × 5/5, 5 দুটো কেটে দিই ইকুয়াল টু 5, 5 মানে 5⁵ এখন এই জিনিসটাকে যদি আমরা এইভাবে লিখি, যখন বেস একই আছে তখন যখন ভাগ করব তার ক্ষেত্রে 2, এটার মাথায় 1 আছে, -1, মানে যখন আমরা গুণ করছিলাম তখন সূচকগুলো যোগ হচ্ছিল, যখন ভাগ করব যদি বেস একই থাকে তাহলে সূচক যেগুলো থাকবে বা পাওয়ার যেটা থাকবে বা ঘাত যেটা থাকবে সেগুলোকে বিয়োগ করতে হবে। সেই জন্য দেখো এটা 5-এর স্কোয়ার আর এটা 5⁻1, তাহলে এটা ইকুয়াল টু যখন করব তখন 5⁻2 - 1 ইকুয়াল টু 5⁻1 মানে 5, আমাদের 5ই এসেছিল, কিন্তু সেটা আসার যুক্তিটা কি, কেন এরকম আমরা লিখি, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে এইভাবে আমরা করতে পারি। এখন এটা আমরা মানে নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে বললাম, যদি আমরা বলি এই 5 সংখ্যাটাকে আমরা n বার গুণ করেছি বা m বার গুণ করেছি তাহলে তখন কি লিখব, এই যে 5 × 5 × 5 এরকম করে লিখছিলাম, এইটাকে যদি 5 × 5 × 5 এরকম করতে করতে যদি আমরা এটাকে m বার লিখি তাহলে তখন কি বলবো, 5⁻m। আমরা যখন 5টাকে 5 বার গুণ করছিলাম 5⁵ বলেছিলাম, তাহলে 5টাকে যদি আমরা m বার গুণ করি তাহলে 5⁻m। এখন এখানে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা বলেছি 5, যদি এই সংখ্যাটাকে, এখানে যে সংখ্যাটা রয়েছে এটা কিন্তু বাস্তব সংখ্যা,
এই সংখ্যাটাকে যদি আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে এই এক্স সংখ্যাটাকে যদি আমরা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এরকম করতে করতে যদি এম বার গুণ করি, যদি এম বার থাকে, তাহলে তখন কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম। এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা এক্সটাকে এন বার গুণ করি, তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ডট ডট দিয়ে যদি এন বার হয়, তাহলে তখন লিখবো আমরা এক্স টু দি পাওয়ার এন। এক্সটা এন বার আছে মানে এক্স টু দি পাওয়ার এন, এক্সটা এম বার আছে মানে এক্স টু দি পাওয়ার এম, মানে গুণ হচ্ছে আর কি, যখন এক্সটা এম বার গুণ হচ্ছে এক্সটা এন বার গুণ হচ্ছে, এরকম আমরা লিখতে পারি। এখন এই যে যখন আমরা একবার বলেছি এক্সটা এম বার আছে, একবার বলেছি এক্সটা এন বার আছে, গুণ হয়েছে আর কি। এখন যদি আমরা এই দুটোকে গুণ করি, মানে একটা আছে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, একটু আগে আমরা করেছিলাম, বেস যদি একই থাকে বা নিধান যদি একই থাকে, তাহলে তাদের যে সূচকগুলো থাকবে সেই সূচকগুলোকে আমাদেরকে যোগ করতে হয়। তাহলে এইটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আর একটু আগে আমরা শিখেছিলাম যদি বেস একই থাকে এবং যদি ভাগ হয়, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এম মাইনাস এন। যেখানে এম এন এরা হচ্ছে পূর্ণ সংখ্যা, এম এন এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা এখন আর এটা নিয়ে আলোচনা করব না, কেন কি আমরা বাস্তব সংখ্যাতে পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সব কিছু শিখে এসেছি। বাস্তব সংখ্যার মধ্যে যেগুলো থাকে মূলদ অমূলদ সব রকমই থাকে। তো এখানে আমরা যেটা নেব, এই এক্স যেটা বলছি সেটাকে আমরা সবসময় বলবো বাস্তব সংখ্যা হবে, আর এম এন যারা হবে তারা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। বেশ, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এবারে ধরো এরকম আছে এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এম এন। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই আগে, এরকম যদি থাকে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এইটা ইকুয়াল টু কি হয়? যখন এরকম ব্র্যাকেট দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তখন এই পাওয়ারগুলো মানে এই যে সূচকগুলো, এই সূচকগুলো গুণ হয়, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? এক্স টু দি পাওয়ার এম এন। এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন। এইটা ইকুয়াল টু আবার আমরা এরকমও বলতে পারি এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম। এইটা মানেও এক্স টু দি পাওয়ার এন ইন্টু এম, তাহলে এক্স টু দি পাওয়ার এম এনটাকে আমরা এরকম করে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এমও বলতে পারি যদি এটা দেওয়া থাকে, আবার এটা না হলে এরকমও বলতে পারি এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন। কিন্তু যদি এই ব্র্যাকেট না থাকে, এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এরকম যদি থাকে, তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, মানে এইটার মাথায় এটা চলে যায়। একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি, দেখো বলা আছে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 একটা বলা আছে, আর 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2। এই দুটোর মধ্যে কি তফাৎ? এইটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার এইটার বর্গ, এটার 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2, সরি 3 টু দি পাওয়ার 2 মানে কত? 3 3 9, তাহলে 3 টু দি পাওয়ার 9। এইটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার, এইটাকে আগে লিখতে হবে, মানে এর পাওয়ার 3 এর পাওয়ার 2, তার মানে 3 এর বর্গ, 3 এর বর্গ মানে 9, তাহলে 3 টু দি পাওয়ার 9। আর এইটা মানে কত? এইটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 তার বর্গ, আর 3 টু দি পাওয়ার 3 মানে কত? 27 তার স্কোয়ার। 3 টু দি পাওয়ার 3 মানে 3 ইন্টু 3 ইন্টু 3 তার স্কোয়ার, তাহলে 27-এর স্কোয়ার। আর এটা মানে হচ্ছে 3টা 9 বার আছে, তার মানে 27 ইন্টু 27, এটা হবে 27 ইন্টু 27, সরি ভুল বললাম, 3 3 6 ইন্টু 27, আর একটা 27 হবে। 3টে 3 গুণ করলে হয় 27,
9টা 3 আছে, তাহলে 3টে 3 একবার গুণ করলাম 27, আবার একবার 3টে 3 গুণ করলাম 27, আবার একবার 3টে 3 গুণ করলাম 27। তা 3 টু দি পাওয়ার 9 মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, তাহলে এতটা। আর এটা মানে 27-এর বর্গ, মানে এটা 27টা দুবার হচ্ছে, 27 ইন্টু 27, তাহলে দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা 27টা 3বার গুণ হচ্ছে, এটা 27টা দুবার গুণ হচ্ছে, তার মানে এদের ক্ষেত্রে এটা বড় এবং এটা ছোট। মানে এই কনসেপ্টটা বা এই ধারণাটা আমাদেরকে তৈরি করে রাখতে হবে, এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় থাকবে, আছে অনেকগুলো। বেশ, এটা আমরা বললাম। যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার, আচ্ছা এক্স টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু আমরা একটা বলেছি এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হতে পারে, এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম হতে পারে। যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন তো হয়ে গেল, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আচ্ছা ওটা তো হয়ে গেছে। যদি এরকম থাকে ধরো দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা আছে, একটা এক্স একটা ওয়াই, এই দুটো বাস্তব সংখ্যার মধ্যে যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম থাকে, তাহলে এটাকে আমরা কীরকম লিখতে পারি? এক্স ওয়াই এরা দুজনেই হচ্ছে বাস্তব সংখ্যা, আর এম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন যদি এরকম থাকে এটাকে আমরা কীরকম লিখতে পারি? আগে আমরা দেখেছিলাম যে বেস যদি একই থাকে তাহলে নিধানগুলো যোগ বা বিয়োগ হয় গুণের ক্ষেত্রে, যোগ হয় গুণের ক্ষেত্রে, আর বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে। এখন যদি দুটো আলাদা আলাদা কি বলে, দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা আছে কিন্তু তাদের সূচকটা একই আছে, তাহলে সেই ক্ষেত্রে এবং গুণ চিহ্ন আছে, যদি এটা থাকে তাহলে আমরা এই যে বাস্তব সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোকে গুণ করে মাথায় পাওয়ারটা যে একই পাওয়ার আছে সেটা লিখে দিতে পারি। মানে ধরো যদি তুমি সংখ্যায় বলো, আমি একটা সংখ্যা বললাম বাস্তব সংখ্যা 4 আর একটা বাস্তব সংখ্যা বললাম ধরো 7, আমরা বললাম 4 টু দি পাওয়ার 3, আবার এটা বললাম 7 টু দি পাওয়ার 3, তাহলে আমাদের অসুবিধা নেই, দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা এবং তাদের সূচকগুলো পূর্ণ সংখ্যা, এরা যখন আলাদা, বেসগুলো যখন আলাদা কিন্তু পাওয়ারগুলো বা সূচকটা একই, তখন এই দুটোকে আমরা এরকম করে লিখতে পারি 4 ইন্টু 7 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 28 টু দি পাওয়ার 3। এটা গুণ করে তার মাথায় 3 আমরা লিখতে পারি। ঠিক সেরকমই বললাম, যদি এরকম দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা হয় এবং তাদের ঘাতগুলো যদি একই হয় বা সূচকটা যদি একই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই বাস্তব সংখ্যাগুলোকে গুণ করব এবং তাদের পাওয়ারটা হয়ে যাবে, দুজনেরই পাওয়ার যেহেতু একই ছিল সেই পাওয়ারটা আমরা বসিয়ে দেব বা সূচকটা আমরা বসিয়ে দিতে পারি। এটা যেরকম এটা ইকুয়াল টু এটা লিখতে পারি, আবার যদি এরকম থাকে এক্স ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে সেটা ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ইন টু ওয়াই টু দি পাওয়ার এমও আমরা লিখতে পারি। সেটা আমাদের অঙ্কের প্রয়োজনে আমাদের কীরকম করে অঙ্কটা করতে হবে, যখন আমরা অঙ্ক করব কোনো ক্ষেত্রে আমাদেরকে এটাকে ভেঙে এরকম লিখতে হতে পারে, কখনো এরকম থাকলে সেটাকে এইভাবে লিখে প্রকাশ করতে হতে পারে, সেটা অঙ্কের প্রয়োজনে যখন যেরকম হবে সেইভাবে। এখন গুণের ক্ষেত্রে আমরা এটা বললাম, যদি ভাগের ক্ষেত্রে হয় সেটাও একই হবে, এটা গুণের ক্ষেত্রে ছিল বলে এই দুটোকে গুণ করেছি, যদি ভাগের ক্ষেত্রে হতো এই দুটো ভাগ হয়ে যেত, তখন এরকম আমরা লিখতে পারতাম x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার m ইকুয়াল টু x বাই y টু দি পাওয়ার m। একই রকম দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা কিন্তু তাদের পাওয়ারগুলো বা সূচকগুলো একই আছে, যদি থাকে তাহলে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম। যদি এরকম থাকে কাজের অঙ্কের প্রয়োজনে আমাদেরকে এরকম করেও লিখতে হতে পারে, আবার যদি এরকম থাকে অঙ্কের প্রয়োজনে আমরা এইভাবেও লিখতে পারি। আরেকটা জিনিস একটু বলে দিই, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে ধরো এরকম আছে একটা বাস্তব সংখ্যা x, তার পাওয়ার 2, এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি
যদি এটা তো ওপরে আছে, কিছু নেই মানে এর নিচে 1 আছে, যদি এটাকে উল্টাই তাহলে কি হবে? এটা ইকুয়াল টু আমরা বলতে পারি 1/x⁻²। মানে যখন ঘাতটা যা আছে, ঘাত 2 আছে এখানে, যখন এটাকে উল্টে দেব, মানে ওপরেরটা নিচে এবং নিচেরটা ওপরে আছে, যখনই উল্টাবো তখন তাদের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলোর চিহ্নটা পাল্টে যায়। তাহলে x²/1, x² মানে x²/1 বলি আমরা, তাহলে যখন এটাকে উল্টে দেব তখন হবে 1/x মানে x²টাকেই যখন আমি এক্সটাকে নিচে লিখতে চাইবো তখন কিভাবে লিখবো, তাই এটা লিখবো 1/x⁻²। একই রকম ভাবে যদি 1/x⁻−1 থাকে, এইটাকে ইকুয়াল টু আমরা বলতে পারি x। 1/x⁻−1 মানে যখন এটা ওপরে যাবে তখন x⁻1 হয়ে যাবে, সেই জন্য এর পাওয়ারটা হয়ে যাবে 1 মানে x, শুধু x হবে। তাহলে 1/x⁻−2 মানে হচ্ছে x এর স্কোয়ার। আমরা এরকম করে অঙ্কের প্রয়োজনে লিখতে পারি। তাহলে 1/x ইকুয়াল টু কত লিখবো? x⁻−1। আরেকটা হচ্ছে ধরো এরকম আছে √x, এটা ইকুয়াল টু কি? x এর বর্গমূল। এটা আমরা কিছু লিখি না, এখানটায় কিছু লিখি না, কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা 2। কেন? ওই যে আমরা বলি আচ্ছা কিউব√3 যদি হয় তখন আমরা কি লিখি? কিউব√3। তোমরা এটার সঙ্গে পরিচিত নিশ্চয়ই। কিউব√3 এই কথাটার মানে কি? 3⁻1/3। মানে এই যে এখানে যেটা আছে, এটা যখন আমরা রুটটা উঠিয়ে দেব তখন এটা পাওয়ারে চলে যাবে কিভাবে? 1/ এই ঘনমূল বা বর্গমূলে যেটা থাকবে, বা এখানে 8 মূলও হতে পারে, 7 মূলও হতে পারে, যদি থাকে সেটা নিচে চলে আসে আর উপরে 1 থাকে। এটা লেখার নিয়মটা এরকম। তাহলে এইখানে কিছু বলা হয় না, মানে এই যে আমরা দেখেছি √x মানে কি? x⁻1/2। মানে এই যে আমরা 2টা লিখি না, এটা উহ্য থাকে, অ্যাকচুয়ালি কিন্তু এটা 2 হওয়ার কথা। বর্গ যেহেতু, বর্গ মানে 2, বর্গমূল, ঘনমূল যখন আমরা 3 লিখি, বর্গমূল আমাদের হওয়ার কথা 2, কিন্তু এটা লেখা হয় না, প্রকাশ করা হয় না। তো √x ইকুয়াল টু x⁻1/2 এটা আমরা লিখতে পারি। এরকম করে যদি লিখি তাহলে কিউব√x যদি হয়, কিউব√3 মানে 3⁻1/3, তাহলে কিউব√x যদি হয় x⁻1/3 বলবো আমরা, এরকম লিখতে পারি। তো যদি এরকম থাকে, ধরো আমি বললাম কিউব√27 এর মান কত, কিরকম করে লিখবো তাহলে? এইটা ইকুয়াল টু 27⁻1/3। এখানে যে পদ্ধতি বলেছিলাম এই একদম সেম প্রসেসের সেম পদ্ধতিতে আমরা এটা লিখতে পারি। কিউব√27 মানে 27⁻1/3। এটা আমাদেরকে বলেছে এর মান কত। এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 27 মানে আমরা কি জানি? 3 কিউব ⁻1/3 যেরকম ছিল রাখলাম। এখন একটু আগে আমরা বলেছিলাম যে এরকম যদি থাকে এখানে কি হয়, বলা হয়েছিল যে x⁴ যদি থাকে, এটা কিরকম লিখি বলেছিলাম? x⁴ 4×6 = 24। তাহলে এইটা কি লিখতে পারি? এইটা ইকুয়াল টু 3⁻, এই দুটো গুণ হয়ে যাবে, পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে এটা 3⁻1 ইকুয়াল টু 3 হয়ে গেল। বেশ, আমরা একটু অঙ্ক করি, করতে করতে এই জিনিসগুলো আমাদের আরও মানে এগুলোর সম্পর্কে ধারণাটা আর একটু ক্লিয়ার হবে। আমরা একটা দুটো অঙ্ক করতে থাকি আগে। দেখো কষে দেখি 2, 1 দাগের 1। প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে দেখো, মান নির্ণয় করো। কত আছে? এই দেখো 5√8 5√8 ইন্টু
16 to the power minus 3/2। একবার দেখি, 5√8 to the power 5/2 ইন্টু 16 to the power minus 3/2, এটা অঙ্কটা দিয়েছে আমাদের। এইগুলো আমরা কিন্তু একটু একটু শিখে গেছি এখন। তাহলে দেখো, প্রথমে আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না, প্রথমে এইটুকু অংশ নিয়ে মাথা ঘামাই। আমরা দেখেছিলাম কিউব রুট আর কিউব রুট অফ 3 বা কিউব রুট অফ x ইকুয়াল টু যখন করছিলাম x টু দি পাওয়ার 1 এর 3 করছিলাম, তাহলে 5√8 মানে কত? 8 টু দি পাওয়ার 1/5, এটা লিখতে পারি, অসুবিধে নেই। এইটা টু দি পাওয়ার 5/2 ইন্টু এইটা 16 আছে, 16 মানে কত আমরা বলতে পারি? 2 টু দি পাওয়ার 4। দুইটাকে 4 বার গুণ করলে আমরা 16 পাই। তাহলে দুইকে 4 বার গুণ করছি মানে 2 ইন্টু 2 ইন্টু 4, তার মানে 2 টু দি পাওয়ার 4। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, সেটা বারবার না লিখে 2 টু দি পাওয়ার 4, 4 বার হচ্ছে বলে মাথায় 4 হয়ে গেল। এটা তোমরা শিখে গেছো। এইটা টু দি পাওয়ার মাইনাস 3/2। তাহলে এইটা ইকুয়াল টু, দেখো প্রথমে আমরা যদি এখন কিছু না করে শুধু এটা করতে পারি, 8 টু দি পাওয়ার, এই দুটো কি হয়? গুণ হয়। তাহলে এইটা হবে 1/5 ইন্টু 5/2, এটুকু আমাদের বুঝতে অসুবিধে নেই। ইন্টু এইটা কত হবে তাহলে? 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/2, এই দুটোকেও গুণ করতে হবে নিয়ম অনুযায়ী। তাহলে এইটা ইকুয়াল টু, দেখো এই 5 দুটো কেটে গেল। এখানে 8 আছে, 8টা 2 এর ঘন, 2 ইন্টু 2 ইন্টু 2 করলে তবে 8 পাই, তার মানে এটা 2 কিউব। এইটা টু দি পাওয়ার এখানে কত পড়ে আছে? 1/2 ইন্টু এইটা দেখো, এখানে 2 দিয়ে যদি এই 4টাকে কাটি তাহলে এখানে 2 বসে 2 থাকবে, তাহলে এইটা মানে কত? 2 টু দি পাওয়ার মাইনাস 3 দুগুণে -6, 2 টু দি পাওয়ার -6। এখানে 2 পড়ে আছে, এখানে -3 পড়ে আছে, তাহলে -6, 2 টু দি পাওয়ার -6। আর এইটা তাহলে কত হলো এখন? 2 টু দি পাওয়ার, এটা 3/2, আর এইটা ইন্টু 2 টু দি পাওয়ার -6। এখন দেখো, এখানে যে দুটো রয়েছে, এখানেও বেস 2, এখানেও বেস 2, এদের পাওয়ারগুলো আলাদা। আমরা শিখেছিলাম যখন বেসটা একই হয় পাওয়ারগুলো আলাদা হয়, তখন বেসটা ঠিক রেখে পাওয়ারগুলোকে কি করতে হয়? গুণের ক্ষেত্রে যোগ করতে হয়। তাহলে আমরা এখন এটাকে যোগ করব। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 2 টু দি পাওয়ার 3/2 -6। এখানে 2 টু দি পাওয়ার 3/2 আছে, আর এখানে -6 আছে, তাহলে এটা প্লাস -6, প্লাস -6 মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, সেই জন্য -6। তাহলে এইটা ইকুয়াল টু এখন কত হবে? 2 টু দি পাওয়ার 3 মাইনাস, এটা 6 দুগুণে 12/2। এটা ভগ্নাংশের যেরকম আমরা বিয়োগ করি সেইভাবে করা হলো। 2 লসাগু হলো 3, 2 দিয়ে যখন ভাগ করব 2কে, তখন 2 1 হবে, 1 ইন্টু 3 মানে 3, মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে যখন 2কে ভাগ করব 2 হবে, 2 এর সঙ্গে 6 গুণ করতে হবে, 6 দুগুণে 12। তাহলে 2 টু দি পাওয়ার এইটা হলো, এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার -9/2। আমাদের উত্তর হলো এটা, 2 টু দি পাওয়ার -9/2। তাহলে এরকম করে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, এদের মানও বের করতে পারবো। 2এরটা একটু করে দেখি আমরা। দুইয়েরটা দেখি একটু কি বলেছে। 2এরটা বলেছে 125 টু দি পাওয়ার -2। বেশ। 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। আচ্ছা, হোল টু দি পাওয়ার -1/6, হোল টু দি পাওয়ার -1/6। বেশ, এইটা ইকুয়াল টু,
আগে আমরা ভিতরের অংশটা করব, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে ভিতরের অংশটার কাজ আগে করে নিয়ে তারপরে আমরা এটার কাজ করব। এখন এটা আমরা হাত দেবো না, এইটুকু যা আছে আমাদের থাকুক, আমরা প্রথম ভিতরটুকু করে নিই। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে রাখলাম, এটা 125 টু দি পাওয়ার -2। এখন 125 মানে এটা 5-এর কিউব, তাহলে 125টাকে আমরা 5 টু দি পাওয়ার 3 লিখতে পারি, -2 আছে, এটা যেরকম ছিল রইল, ইন্টু এইটাকে আমরা ছোট করে এরকম ভাঙতে থাকি। তাহলে 16 মানে কত, 16 মানে 2 টু দি পাওয়ার 4, এইটা টু দি পাওয়ার -3/2 যেমন ছিল এরকম করে আমরা লিখলাম, টু দি পাওয়ার -1/6। তাহলে এইটা ইকুয়াল টু কত হলো দেখো, 5 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার -2। তাহলে 5 টু দি পাওয়ার এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল 5 টু দি পাওয়ার -6, আর এইটা হলো ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2, এই দুটো গুণ হয়ে গেল, দিয়ে এখানে এই দুটোকে আমরা কেটে দিলাম, তাহলে এটা 2 হলো, এদের বাইরে যা ছিল সেটাই রইল, -1/6, এদের হোল -1/6 ছিল পাওয়ার, যে সূচকটা ছিল সেটা রইল। এবার এই অংশটুকুকে আমরা করব, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার -6 আর এইটা 2 টু দি পাওয়ার -6, এখানে কাটার পরে এখানে 2 ছিল, এখানে -3 আছে, তাহলে -3 ইন্টু 2 -6, তাহলে 2 টু দি পাওয়ার -6, এটা 5 টু দি পাওয়ার -6। আমরা এটাকে একসঙ্গে রেখে টু দি পাওয়ার -1/6 এটা করতে পারি। এইবারে আমরা একটু আগে বলেছিলাম বা দেখেছিলাম যে যখন নিধান বা বেসটা আলাদা হয় কিন্তু পাওয়ার একই থাকে, তখন আমরা কি করেছিলাম, এই দুটোকে গুণ করে দিই, নিধানগুলোকে আমরা গুণ করে পাওয়ারটা একটাই রাখি। সেই তখন বলা হয়েছিল না, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m যদি হয় তাহলে xy টু দি পাওয়ার m আমরা করি। ঠিক সেরকম করে আমরা এখানে দেখো 5 টু দি পাওয়ার -6, 2 টু দি পাওয়ার -6, তার মানে এখানে এই যে বেস যেগুলো আছে সেই বেসগুলো আলাদা, নিধানটা আলাদা, কিন্তু পাওয়ার বা সূচকটা একই আছে। তাহলে আমরা এটা লিখতে পারি 5 ইন্টু 2 টু দি পাওয়ার -6, এইটা টু দি পাওয়ার -1/6, এটা তো এইটা হোল টু দি পাওয়ার ছিল, আমি এটাকে যেহেতু এরকম করে লিখেছি সেই জন্য আবার সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিতে হলো, দিলাম আমি আলাদা আলাদা করে বোঝানোর জন্য। তাহলে এইটা মানে কত, 5 টু যা 5 দুগুণে 10, তাহলে 10 টু দি পাওয়ার -6, এইটা টু দি পাওয়ার -1/6 যেমন ছিল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার, এই দুটো এবার গুণ হয়ে যাবে, -6 ইন্টু -1/6, এই 6 দুটো কেটে গেল, তাহলে 10 টু দি পাওয়ার, এটা মাইনাস ইন্টু মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 10, তাহলে এটার মান আমাদের হলো 10। এরকম করে আমরা বাকি অঙ্কগুলোও করব। আজকের জন্য এই পর্যন্তই থাক, পরের দিন বাকিগুলো আমরা করতে থাকবো। ওকে।